গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হলো। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো তপন। বুকের রক্ত ছলকে উঠল তপনের। ঠিকই ধরেছ, দশম শ্রেণীর পাঠ্য আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের লাইন এগুলি। আজকে আমরা এই লাইনগুলি ধরে 3 নম্বরের কী ধরনের প্রশ্ন পেতে পারি সেগুলি উত্তর সহ আলোচনা করে নেব। চলো আজকে আমরা এই জ্ঞানচক্ষু গল্পের কয়েকটি প্রশ্নের উত্তর টেক্সট পোর্শন ধরে জেনে নেব। প্রথম প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। তপনের এ ধরনের অনুভূত হওয়ার কারণ কি? তাহলে প্রসঙ্গক্রমে আগে আমরা দুটি লাইন অতি অবশ্যই বলবো। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন সামনে থেকে তার লেখক মেশোকে দেখে অনুভব করেছিল যে লেখকেরা বাবা, মেজো কাকু বা মামার মতোই মানুষ, তাই তপনেরও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই। এরপর লেখক মেশোর তপনের লেখা গল্পের একটু আধটু কারেকশন করে দিয়েও যে ছাপার উপযুক্ত বলে ঘোষণা করা, তাছাড়া বাড়ির সকলের উপহাস উপেক্ষা করে অন্যান্য ছেলেদের তুলনায় তপনের গল্পের বিষয়বস্তু নির্বাচন নিয়ে যখন তিনি দু একটি মন্তব্য উপস্থাপন করলেন, তখন তপনের সেই লেখক হয়ে ওঠার যে প্রবণতা সেটা আরও প্রবল হয়ে উঠল, বা তপনের মধ্যে একটা প্রবল বিশ্বাস জন্মালো যে যেভাবেই হোক সেও লেখক হয়ে উঠতে পারে। আর সেই বিশ্বাসে ভর করে এবারে দেখো টেক্সট পোর্শনে চলে যাচ্ছি উত্তরে। দুপুরবেলায় মামার বাড়িতে সবাই যখন নিদ্রামগ্ন, তখন আস্তে আস্তে একটি খাতা আর কলম নিয়ে 3তলা সিঁড়িতে উঠে যায় এবং একভাবে বসে লিখেও ফেলে একটি আস্ত গল্প। এবং সেই লেখার পর যখন পড়তে আরম্ভ করে, তপন অনুভব করে যে সেটি সত্যিকারের একটি গল্পই হয়েছে। আর সেই অনুভূতি বশতই তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আর মাথার চুল খাড়া হয়েছিল। ব্যাস, এখানেই উত্তর কমপ্লিট। 3 নম্বর এই প্রশ্নের ছিল। এরপরে দেখো আজকের দ্বিতীয় প্রশ্ন, ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। এখানেও একই কথা, যে তপন কেন ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল। তাহলে আবারও বলছি, আগের প্রশ্নের মতোই উত্তরটা কিছুটা হবে এবং শেষে কিছুটা এক্সট্রা সংযোজিত হবে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে লেখক মেশোকে সামনে থেকে দেখে তপন লেখক হয়ে ওঠার পেছনে যে তারও কোনো বাধা নেই এটা অনুভব করেছিল। এরপরে তপনের লেখা একটা গল্প একটু আধটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার উপযোগী বলে লেখক মেশোর জানানো, আর তপনের গল্পের বিষয়বস্তু নির্বাচন নিয়ে বাড়ির সকলের কাছে প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় তপনের মধ্যে বিশ্বাস প্রবল হয়ে ওঠে যে সে অনায়াসে লেখক হয়ে উঠতে পারে। আর সেই বিশ্বাসে ভর করে যখন দুপুরবেলায় মামার বাড়িতে 3তলা সিঁড়িতে বসে সে একটি আস্ত গল্প লিখেই ফেলে, সেই গল্পটি যখন পড়তে আরম্ভ করে মনে হয় যে হুবহু সেটি গল্পের মতোই হয়েছে। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং মাথার চুল খাড়া হয়। তখন তপন অনুভব করে যে তাকেও তার মানে লেখক বলা চলে। এই অনুভূতি বশতই তপন হঠাৎ করে যেন একটা ভয়ঙ্কর উত্তেজনা অনুভব করেছিল। ব্যাস, এটাই গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকের তৃতীয় প্রশ্ন, এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। কোন খবর এবং সেটিকে ভয়ানক আনন্দের খবর কেন বলা হয়েছে? তাহলে খবরও কি না, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন যে মামার বাড়িতে 3তলা সিঁড়িতে বসে যে একটি গল্প লিখে ফেলেছিল এবং সেটিকে পড়ে তপনের সত্যিকারের গল্প বলেই অনুভব হয়েছিল, এখানে সেই খবরটির কথাই বলা হয়েছে। এবার সেই খবরটাকে এখানে বা সেই বিষয়টাকে এখানে তপন ভয়ানক আনন্দের বলেই অনুভব করেছে। কেননা তপন নিজের গল্পটি যখন পড়তে আরম্ভ করে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং মাথার চুল খাড়া হয়। তার পর মুহূর্তে তপনের মনে জাগে যে তাহলে তাকেও লেখক বলায় আর কোনো বাধা নেই। যে কারণেই এই অনুভূতি বশত তপন এই খবরটিকে ভয়ানক আনন্দের খবর বলেই মনে করেছিল। ব্যাস, এটা গেল আজকে 3 নম্বর প্রশ্নের উত্তর। দেখতে পাচ্ছ যে আজকে যে 3টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম, উত্তরগুলো কিন্তু প্রায় কাছাকাছি। এরপর চলো চতুর্থ প্রশ্ন। এর পরের পাতায় রয়েছে একটি লাইন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এই লাইন ধরে কেন বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের? তাহলে লেখক মেশোকে দেখে তপনের যখন তার নিজের লেখক হয়ে ওঠার পেছনে বাধা নেই বলে অনুভূত হয়েছিল
এবং একটি লেখা ও লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় একটু আধটু কারেকশান করে ছাপিয়ে দেবেন বলে জানিয়েছিলেন, তখন কিন্তু তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনেছিল সেই লেখাটিকে ছাপার অক্ষরে দেখার জন্য। এরপর মামার বাড়ি থেকে তপন নিজের বাড়িতে ফিরে আসে, ছুটিও ফুরোয়, রীতিমতো পড়াশোনা শুরু হয়। তখন প্রথম গল্পটির আশা প্রায় এক প্রকার তপন ছেড়েই দিয়েছিল ছাপার অক্ষরে দেখার। কিছুটা বিষণ্ণ মন হয়েই ছিল তপনের। এরকমই সময় হঠাৎ একদিন ছোট মাসি আর মেশো যখন তপনের বাড়িতে উপনীত হলেন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা হাতে নিয়ে, তখন তপন যে দীর্ঘ বিষয়ের অপেক্ষায় বা তার গল্পটিকে যে ছাপার অক্ষরে দেখার অপেক্ষায় অধীর হয়েছিল, সেই অপেক্ষার যে অবসান হতে চলেছে সেটা বুঝতে পেরে তপনের প্রবল অনুভূতি বশত যেন বুকের ভেতরে রক্ত ছলকে উঠেছিল, তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। ব্যাস এটুকুনি হচ্ছে এর উত্তর। এরপর দেখো আজকের শেষ প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। টেক্সট পোর্শনে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমি পরবর্তী পর্বে এই টেক্সটটা কমপ্লিট করব। তা আজকের শেষ প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন ঘটনাকে কেন অলৌকিক বলে মনে হয়েছে? তা তপন মানে জ্ঞানচক্ষু গল্পে, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনেরই এই অনুভূতি অনুভূত হয়েছে। তপন তার মামার বাড়িতে থাকাকালীন তার একটি গল্প লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় একটু আধটু কারেকশন করে ছাপিয়ে দেবেন বলেছিলেন, আর সেই গল্পটিকে ছাপার অক্ষরে দেখার জন্য কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছিল তপন। এরপর নিজের বাড়িতে ফিরে এসে স্কুল খুলে যায়, ছুটি ফুরো এবং রীতিমতো পড়াশোনা শুরু হয়ে যায়, তাই প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। কিছুটা বিষণ্ণ মন হয়েই বসেছিল তপন। এরপর হঠাৎ যখন একদিন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তপনের মাসি মেশো তাদের বাড়িতে উপনীত হন এবং তপন যখন সত্যি দেখে যে তার জীবনে একটি চরম সুখের দিন উপনীত হয়েছে, অর্থাৎ সেই পত্রিকায় ছাপার অক্ষরে তপন কুমার রায় নামটি লেখা রয়েছে, যা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, তখনই তপনের কাছে মনে হয়েছিল যে তার গল্পটি ছাপার অক্ষরে পত্রিকায় দেখাটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। একটা প্রবল অনুভূতি অনুভূত হয়েছিল তপনের মধ্যে, যে কারণেই কিন্তু এই গল্পটিকে ছাপার অক্ষরে দেখতে পাওয়াটাকে একটা অলৌকিক ঘটনা বলে তপন অনুভব করেছিল বা মনে করেছিল। ব্যাস এটুকুনি আমরা বলবো এই প্রশ্নের উত্তর। আর শেষের যে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম, বুকের রক্ত ছলকে ওঠে তপনের আর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই দুটো প্রশ্নের উত্তরও কিন্তু কিছুটা কাছাকাছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দরভাবে তৈরি করো পরবর্তী পর্বে, আর কয়েকটি প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু আমরা এই পুরো টেক্সটটা কমপ্লিট করে নেব।